বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। ভারতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য পছন্দ করছে না সরকার। পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে নয়াদিল্লিকে সাফ জানিয়ে দিয়েছে ঢাকা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সচিব পর্যায়ে ঘণ্টা দুয়েকের বৈঠকে উঠে আসে রাজনৈতিক পট পরিবর্তনের পরে দুদেশের সাম্প্রতিক ইস্যু ও বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কগুলো। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে সফররত পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রিকে। স্পষ্টভাবে জানানো হয়েছে এদেশের সব ধর্মের মানুষ ভালো আছে। অন্যদিকে ব্রিফিংয়ে বিক্রম মিস্ত্রি জানান সংখ্যালঘু ইস্যুতে তাদের উদ্বেগ থাকলেও বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। পোশাক শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট ৫% থেকে বাড়িয়ে ৯% করার সরকারের দেয়া সুপারিশে সম্মত হয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সোমবার সচিবালয়ে তৈরি পোশাক মালিকদের সাথে এক বৈঠক শেষে কথা জানান শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। বলা হচ্ছে বিদ্যমান শতকরা 5% বেতন বৃদ্ধির সাথে আরও শতকরা 4% যুক্ত করে সর্বমোট 9% বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির সুপারিশ করা হলো। নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা 5% বিদ্যমান থাকবে। রাইট, কমিটি কর্তৃক সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট শতকরা 4% বৃদ্ধি 1 ডিসেম্বর 2024 থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে পদীয় বেতনের সাথে প্রদান করতে হবে। সমাজের নানা স্তরে নারীদের অবস্থার উন্নয়নে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বেগম রোকেয়া পদকজয়ী সবাইকে তরুণের চেতনা ধারণ করারও আহ্বান তার। সকালে নারী ও শিশু মন্ত্রণালয়ের উদ্যোগে রোকেয়া পদক জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। সমাজ, নারী ও শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অবদান রাখার জন্য এবছর 4 জন বিশিষ্ট নারী বেগম রোকেয়া পদক পান। তারা হলেন শিক্ষাবিদ পারভিন হাসান, নারী অধিকার কর্মী ও আলোকচিত্রী তসলিমা আক্তার, দাবাই বাংলাদেশের নারী গ্র্যান্ড মাস্টার রানী হামিদ এবং নারী অধিকার কর্মী শিরিন পারভিন হক। নিত্যপণ্যের আমদানিতে ব্যাপক হারে কর ছাড় দেয়ায় রাজস্ব আদায় কমেছে, তবে বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও কর আরোপ করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আগারগাঁওয়ের রাজস্ব ভবনে ভ্যাট সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত যে রাজস্ব ঘাটতি হয়েছে তা আগামী 6 মাসে তুলে আনার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে এনবিআর। রাজস্ব ছাড়কে বৈষম্য মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, বিভিন্ন খাতে পরিস্থিতির প্রয়োজনে ছাড় দেয়া হলেও তা কমিয়ে আনা হবে, তবে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। লিটারে 8 টাকা বাড়ল সয়াবিন তেল। এখন থেকে বোতলজাত সয়াবিন তেলের লিটার 175 টাকা। আজ থেকে কার্যকর হবে নতুন এই মূল্য। খোলা ও বোতলজাত দুই ক্ষেত্রেই বাড়ল দাম। খোলা বাজারে লিটারের দাম 157 টাকা। বিকেলে সচিবালয়ে তেল আমদানিকারকদের সঙ্গে বৈঠক শেষে এমন ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা। এখন থেকে প্রতি মাসের 10 তারিখ সয়াবিন তেলে আন্তর্জাতিক মূল্য অনুযায়ী পর্যালোচনা করা হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা জানান, বাজারে আলু আর তেল ছাড়া সকল পণ্যের মূল্য নিম্নমুখী। দ্রুতই সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি কমে যাবে। মানিকগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন। দুপুরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কর্মীকে মারধর করে দুর্বৃত্তরা। ঘটনায় আহত সাবেক ছাত্রদল নেতা লাভলু তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় দুর্বৃত্তরা লাভলুর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন লাভলু। পুলিশ জানায়, সংঘর্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়া সীমান্তে গোলান মালভূমির বাফার জোন নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ইরানপন্থী মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে আইএস নির্মূলে বেশ কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার জনগণকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন বিদ্রোহী বাহিনীর প্রধান আবু মোহাম্মদ আল জোলানি।
1300 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদে এক ভাষণে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, সিরিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ সুন্নি, তাদের রুখতে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে শুরু থেকেই। এবার খেলার খবর। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে একই গ্রুপে বাংলাদেশ ও ভারত। সি গ্রুপের বাকি দুই দল হংকং ও সিঙ্গাপুর। সোমবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে 2027 সালের এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। সবশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী পট 4-এ জায়গা হয় বাংলাদেশের। সি গ্রুপের 4 দলের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বর্তমানে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ 185তম। এই গ্রুপের শীর্ষ দল ভারত, র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান 137। বাকি দুই দল হংকং 156 ও সিঙ্গাপুর 161তম। পুরোদমে চলছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্বভ্রমণ। দুবাই ভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ড এর তত্ত্বাবধানে চলছে এই ট্রফির ভ্রমণ। বাংলাদেশে থাকবে 4 দিনের জন্য। বাংলাদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম জনসমক্ষে দেখা যাবে আগামীকাল। কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শন করা হবে ট্রফিটি। সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত হবে এই প্রদর্শনী। ঢাকায় চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা হবে 12 ডিসেম্বর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলে। জনসাধারণের দর্শনের জন্য ট্রফি রাখা হবে বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত। 13 ডিসেম্বর ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত হবে ট্রফি প্রদর্শনী। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।